বাক কয়েল আর বুস্ট কয়েলের দুই কাজ, বুঝতে পারছেন? তো আমরা বলছিলাম যে ভোল্টেজ আর এম্পিয়ার এক জিনিস আর ভোল্টেজ এক জিনিস, ঠিক আছে না? তো ভোল্টেজ বৃদ্ধি পাইলে এম্পিয়ারও কি হয়? বৃদ্ধি পায়, বুঝতে পারছেন? আর বাক কয়েলের কাজ হলো এম্পিয়ারকে বৃদ্ধি করা। কি করা? শুধু এম্পিয়ারকে সে বৃদ্ধি করবে, স্পিডটাকে বাড়াবে, বাট ওই পরিমাণটা ভোল্টেজের যে 3.7 এটার পরিমাণটা বৃদ্ধি করে দিবে। সে ভোল্টেজকে কি করবে না, 3.7 কে 4.2 করবে না, বুঝতে পারছেন? কিন্তু বুস্ট কয়েল সে কি করবে? ভোল্টেজকে বৃদ্ধি করবে। আমাদের বুস্ট কয়েল থাকে আমাদের লাইটিং সেকশনে, না? তো লাইটিং সেকশনে আমাদের লাইটগুলো, আমাদের স্ক্রিনের যে লাইটটা জ্বলে, এই লাইটটা জ্বলতে গেলে প্রায় 50, যখন একটা হাই রেঞ্জে আমাদের ব্রাইটনেসটা থাকে, সম্পূর্ণ থাকে, তখন 50-এর উপরে ভোল্টেজের প্রয়োজন হয়, বুঝতে পারছেন? তো এই ভোল্টেজটা ব্যাটারির ক্ষমতা আছে না তৈরি করার? ব্যাটারি হলো 3.7। এই 50 ভোল্টেজ কোথা থেকে আসে? এটা আসে বুস্ট কয়েলের সাহায্যে, বুস্ট কয়েলের মাধ্যমে না, বা বুস্ট কয়েল সে করে না। এখানে সুইচিং হয়, সুইচিং এর মাধ্যমে এখানে ভোল্টেজ তৈরি হয়, এরপরে এটা এই বুস্ট কয়েলে সেটাকে আরো কনভার্ট করে, বুঝতে পারছেন? কনভার্ট করে তারপরে এটা তৈরি করে। তাহলে আমরা কি জানলাম? যে বাক কয়েল এম্পিয়ার বৃদ্ধি করে আর বুস্ট কয়েল ভোল্টেজ বৃদ্ধি করে। যেহেতু ভোল্টেজ বৃদ্ধি হলে এম্পিয়ার বৃদ্ধি হয়, তো আমরা এটাও বলতে পারি ভোল্টেজ এম্পিয়ার এবং ভোল্টেজকে বৃদ্ধি করে, বুস্ট কয়েল বৃদ্ধি করে। আর সাধারণ কয়েলের কাজ কি? লাইনের মাঝখানে সিরিজ আকারে হয়, ওই লাইনটাকে পিউরিফাই করে, স্মুথ করে। বেশিরভাগ সাধারণ কয়েলগুলো এই স্পিকার সেকশন, আমরা তো শুনছি যে ফিউজ হিসেবে কাজ করে। ওটাই তো একটা কয়েল ফিউজ হিসেবে কাজ করে, বলতে ফিউজ যখন হয় তখন শুধু একটা লাইনে থাকবে, আর যখন এটা পেছানো আকারে হয় তখন সেটা ফিউজ হিসেবে কাজ করলেও আর মূলত কাজ থেকে হচ্ছে পিউরিফাই করা। কি করা? শোধন করা। অডিওতে নয়েজ ক্যান্সেলেশনের সুন্দর সাউন্ড, তাই না স্যার? সাউন্ডের সুন্দর নয়েজ ক্যান্সেলেশন। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন স্পিকারের আওয়াজগুলো অনেক সময় ঘের ঘের করে না? অনেক সময় কি করে? ঘের ঘের করে। এটা হতে পারে স্পিকারের কারণে, এর ভ্যালুটা হারিয়ে ফেলার কারণে। যেমন স্পিকারের ভিতরে কি থাকে? কয়েলই তো থাকে নাকি? ওই কয়েলের ভ্যালুটা নষ্ট হয়ে গেলে তখন আপনার ঘের ঘের করবে, কারণ সে এটাকে স্মুথ করতে পারতেছে না। এরপরে এই স্পিকারের পাশে দেখবেন দুই লাইনে দুটো কয়েল থাকে, একই সাথে এক জায়গায় পাশাপাশি কালো ছোট ছোট, যে দৃষ্টিমনে দেখা যায় টুচু টাইপের, বুঝতে পারছেন? এইগুলো দেওয়া হয় এই লাইনটাকে স্মুথ করার জন্য। এই লাইনের দুটো লাইনের মাধ্যমে আমাদের কথাগুলো আসে, বুঝতে পারছেন? এগুলো সমস্যা কি ঘের ঘের করতে পারে? হ্যাঁ, এগুলো সমস্যা হলে ঘের ঘের করবে। আর যদি টাইটার তো লাইনে বেশি, এরপর আবার রেজিস্টার থাকবে, এরপর আবার এই দুই লাইন, এগুলো কিন্তু নেগেটিভ পজিটিভ না, এগুলো কি নেগেটিভ পজিটিভ? এই দুটোর ভিতরে কিন্তু ভোল্টেজ পাইবেন, বুঝতে পারছেন? যখন স্পিকার বাজাবে, তো এই দুইটার মাঝখানে একটা ক্যাপাসিটার থাকে। কি থাকে? এই ক্যাপাসিটারটাও ওই লাইনটাকে স্মুথ করার জন্য ব্যবহার হয়। এই ক্যাপাসিটারটা যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার ফোনে সাউন্ড আসবে, বাট একদম ঘের ঘের করবে, বুঝতে পারছেন? ক্লিয়ার হবে না। তারপরে সাউন্ড বাড়াইলেও কিছুক্ষণ জন্য বাড়বে, আবার ঠাস করে কমে যাবে। অনেক সময় আমরা কথা বললে মানে পাশ থেকে আওয়াজ হয়, তার সমস্যা ক্যাপাসিটার হতে পারে, কয়েলও হতে পারে। এই লাইনের যারা যারা থাকবে ওরা যেটা সমস্যা, হ্যাঁ আচ্ছা, তাহলে কয়েল এভাবে কাজ করে, বুঝতে পারছেন? এরপরে ডায়োড একটু ভালো করে খেয়াল করেন। ডায়োডটা একটু ঝামেলা, সাধারণ ডায়োডের মধ্যে কোনো ঝামেলা নাই, জাস্ট এই হলো আমাদের সাধারণ ডায়োড নাকি? এটা কি? এটা অ্যানোড। এটা অ্যানোড, হ্যাঁ। আর ওটা ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড এই দুইটা পাশ, এই দুইটার নাম আমরা না বললেও চলতো। যদি বলতাম এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কি চলতো? সমস্যা ছিল, কিন্তু কেন হতো না এটা বলি এখন। লাইটিং সেকশনে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে লাইটিংয়ের যে লাইনটা, এটা পজিটিভ লাইন, এটা লেখা থাকবে, আর লাইটের যেটা নেগেটিভ লাইন ওটা লেখা থাকবে ক্যাথোড। তখন আপনার বুঝতে হবে যে ক্যাথোড মানে নেগেটিভ
আর অ্যানোড মানে পজিটিভ লাইন। বুঝতে পারছেন? তো এই জন্য এটা একটু বুঝে নিয়ে। আর আমাদের ডায়োডের কাজ কয়টি? দুইটা। কি কি? ভিন্নমুখী ভোল্টেজকে একমুখী করা, এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তর করা। ঠিক আছে? এখন ভিন্নমুখী ভোল্টেজকে একমুখী কিভাবে করে একটু খেয়াল করেন। অনেক আগে যখন আমাদের ফোন যখন বের হয়েছিল, নতুন নতুন আসছিল, তখন কি হতো, আমরা যখন ফোনটা চার্জে লাগাতাম, লাগানোর পরে যখন কারেন্ট চলে যেত অথবা চার্জারটা খুলে ফেলতাম, তো চার্জারের যেটা ইন্ডিকেটর থাকতো ওটা জ্বলতেই থাকতো। এরকম হতো না? যদি আমরা এটা না করতাম বা রাত্রে ঘুমাই গেছি চার্জ অবস্থায়, তো কারেন্ট চলে গেছে, সকাল উঠে দেখি যে ওমা চার্জ হয়েছিল, যা ওটাও শেষ। এরকম হয়েছিল কিনা? তো ওইটা কেন হয় দেখেন। এটা হলো ব্যাটারি, এটা হলো কি চার্জার। বুঝতে পারছেন? ধরেন যখন যখন আমি চার্জার যখন কানেকশন করলাম ব্যাটারির সাথে, তখন আর যখন এটা কারেন্টে লাগালাম, আমরা জানি যে ভোল্টেজ সবসময় হাই থেকে লো হয়, হাই থেকে লো হয়। তো এখানে ভোল্টেজ হাই থাকবে না, এখানে হাই থাকবে, এই চার্জারে থাকবে না। তো চার্জার তো যেহেতু হাই, তো এই ব্যাটারি ভোল্টেজটাকে এদিকে আসতে দেবে না, সে এদিকে ধাক্কায় নেওয়া যাবে। এখন এদিকে আনলো, আইনে ব্যাটারিটাকে চার্জ করলো। যখনই কারেন্ট গেল অথবা আমরা চার্জারটা খুলে ফেললাম, তখন আবার কি হবে, ব্যাটারি ভোল্টেজটা আবার এদিকে আসবে, আসে কি করবে, ওই ইন্ডিকেটর যেটা আছে ওটা জ্বলতে থাকবে। বুঝতে পারছেন? এইভাবে থাকতে থাকতে আমাদের চার্জটা ডিসচার্জ হয়ে যাবে। তো এই জন্যে দেখবেন বাটন ফোনের চার্জিং পোর্টের পাশেই দেখবেন ডায়োড আছে। বাটন ফোনের চার্জিং পোর্টের পাশে দেখবেন ডায়োড আছে। আচ্ছা, তো এই জন্যে ডায়োড আমরা জানি অ্যানোড দিয়ে কারেন্ট ঢুকে, কিন্তু ক্যাথোড দিয়ে কারেন্ট ঢুকে না। এদিক দিয়ে কারেন্টটা যাবে, বাট এদিক দিয়ে কারেন্টটা আসবে না। বুঝতে পারছেন? এদিক দিয়ে কারেন্ট কখনোই আসবে না, কখনোই না। এখানে ভোল্টেজ যতই দেন এদিকে আসবে না। ঠিক আছে? আর এই জন্যেই একটা ডায়োডকে এর মাঝখানে বসায় দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তখন কি হলো, কারেন্টটা যাচ্ছে বা আসছে না। বুঝতে পারছেন? আর এই যে কারেন্ট মানে পজিটিভ লাইনে যখন এটা লাগানো হলো, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। কি বায়াস? ফরওয়ার্ড বায়াস, মানে কারেন্টটাকে ফরওয়ার্ড করতেছে। বুঝতে পারছেন? আবার এইটাকে যদি উল্টায় দেই, বলেন চার্জারের ভিতরে হয় আর চার্জিং বোর্ডের পাশেই হয়। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটা চার্জার ভিতরে হয়। আর মোবাইলে যে পাওয়ার হয় ওটা হচ্ছে জেনারেটর। ওটা কি ডায়োড? জেনারেটর। হ্যাঁ, কথা ঠিক। তো এই ডায়োডটা এখন চার্জারের ভিতরে ব্যবহার করা হয়। ইন্ডিকেটরের পাশেই দেখবেন যে ডায়োড থাকবে কয়েকটা। রেকটিফায়ার বুঝেন? রেকটিফায়ার ব্রিজ বুঝেন, চিনেন? 4টা ডায়োডের মাধ্যমে তৈরি হয়। ডায়োড কাজ জানলে আপনি অনেক সার্কিট তৈরি করতে পারবেন। অনেক লাইট আছে না, একবার টিপ দিলে 3টা বাতি জ্বলে, আরেকবার টিপ দিলে 4টা জ্বলে, আরেকবার টিপ দিলে 2টা জ্বলে। ওই সার্কিটটা তৈরি করতে ডায়োড হয়। ডায়োড ছাড়া সার্কিটটা তৈরি হবে না। আচ্ছা, তো এইটাকে বলা ফরওয়ার্ড বায়াস। আর এটা যদি উল্টায় দিই আমি, তখন এদিক দিয়ে ঢুকবেন, এদিক দিয়ে। এটাকে বলা হয় রিভার্স বায়াস। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে আমরা যে উল্টায় দিয়েছিলাম, কারেন্টটা একমুখী গেছে, কিন্তু দ্বিতীয়বার আর আসতে পারছে না। এটি হলো ভিন্নমুখী কারেন্টকে একমুখী করে দেওয়া। কারেন্টে যদি এটা না থাকতো, এদিকেও আসতো, আবার এদিক দিয়েও আসতো। ঠিক আছে? কিন্তু এখন কি করলো ডায়োডে এসে তাকে এই কারেন্টটা এদিকে যেতে দিতেছে, কিন্তু এদিক থেকে আর আসতে দিতেছে না। তখনই তো ভিন্নমুখী ভোল্টেজকে একমুখী করে দিল। আরেকটা কি করছি আমরা, যে এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তর করে। কিভাবে? এই 5 ভোল্ট আমাদের চার্জারের মাধ্যমে 220 ভোল্ট এসে যখন কনভার্ট হয়ে 5 ভোল্টে আসে,
হ্যাঁ, এদিকটা যখন যায় আমরা যেটা জানি যে কোনো জিনিসই, কোনো বিষয়ই, কোনো সার্কিটই সম্পূর্ণ না পৃথিবীতে। তো এই জন্য এই এসির সাথে, এই ডিসির সাথে কি থাকে? এসি মিশ্রণ থাকে। বুঝতে পারছেন? এই এসি মিশ্রণটাকে পিউরিফাই করার জন্য হ্যাঁ ডায়োড ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? এটাই বলে যে ডায়োড এসিকে ডিসিতে রূপান্তর করে। বুঝতে পারছেন? এই হলো আমাদের সাধারণ ডায়োডের কাজ। কিছু বলবেন? হ্যাঁ, এই ডায়োড আবার ভোল্টেজকে দ্রব্য করে অনেক সময়। বুঝতে পারছেন? ডায়োডের ভোল্টেজের উপর নির্ভর করে। এরপরে আমাদের জেনারেল ডায়োড। কি ডায়োড? এগুলো আমাদের জেনারেল ডায়োডের প্রতীক। দেখেন একটু খেয়াল করে, হ্যাঁ, এখানে যদি আমি পানি ঢালি তো পানিটা এদিকে বের হবে। এটা ভরার পরে তারপরে বের হবে নাকি? এর আগে বের হবে না। ঠিক আছে বিষয়টা? এটা দেওয়ার আকৃতি। ঠিক আছে? এই দিকটা পানি ঢাললে এই জায়গাটা যে পর্যন্ত নাই দেওয়াটাকে টপকাবে ততক্ষণ পর্যন্ত সে বের হতে পারবে না। যখন এই পর্যন্ত ভরে যাবে, ভরে আরো যখন দেওয়া হবে তখন এই দিক থেকে বাকি পানিটা বের হয়ে আসবে। এখন এখানে আমি যে পরিমাণে পানি ঢালতেছি এখানে কোনো পরিমাণই থাকবে নাকি কিছু কম থাকবে? কম আসবে না? তো ঠিক এই সার্কিটে যেভাবে কাজ করলো জেনারেল ডায়োড এভাবেই কাজ করে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এই যে জিনিসটা এই পানিটাকে বাধা দিতেছে বা আটকে রাখতেছে এটা হলো জেনারেল ভোল্টেজ। কিসের ভোল্টেজ? জেনারেল ভোল্টেজ। এটাকে বলা হয় জেনারেল ভোল্টেজ। এখানে যে পরিমাণ পানিটা সে আটকে রাখছে এটাকে বলা হয় জেনারেল ভোল্টেজ। এখন দেখেন, এখন খেয়াল করেন, এই যে ভিতরে একটা কিছু দেখা যায়, এটা হচ্ছে জেনারেল ডায়োডের একটা গেট থাকে মাঝখানে। কি থাকে? একটা গেট থাকে। তো প্রত্যেকটা জেনারেল ডায়োডের আলাদা আলাদা একটা ভোল্টেজের প্রয়োজন হয় যেটাকে বলে জেনারেল ভোল্টেজ। বুঝতে পারছেন? ওই জেনারেল ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত এই দিকটা খুলবে না। বুঝতে পারছেন? মানে যতক্ষণ পর্যন্ত পানি এই পর্যন্ত না আসবে এই পর্যন্ত পানি আসবে আসবে না। তো জেনারেল ধরে নেন আমরা এটাকে ধরলাম 1.3 ভোল্ট। এটার শক্তি হলো এই গেটটা খুলতে শক্তি লাগবে কত? 1.3 ভোল্টেজ। আর এইভাবে যখন কানেকশন করবেন তখন রিভার্স বায়াস করতে হবে। বুঝতে পারছেন? রিভার্স বায়াস। এটা উল্টা দিতে হবে। পজিটিভ লাইনটা দিতে হবে এটাতে, আর নেগেটিভ দিতে হবে এই পাশে। আর যদি এদিক দিয়ে দেন তাহলে সরাসরি কারেন্ট কি হবে? চলে যাবে। বুঝতে পারছেন? তখন গেটটা সরাসরি খুলে যাবে। এটা ফ্রিজের আকার ব্যবহার হবে। আর যদি উল্টায় দেন তখন এখানে এসে আটকে পড়বে, এই গেটটা খুলবে। তো এই গেটটা খুলতে 1.3 ভোল্টেজের প্রয়োজন। তো এখানে আমরা দিলাম কত? 5 ভোল্টেজ। এখানে আসবে কত? 3.7 ভোল্টেজ। 3.7। কেন? এই জায়গাটা ভর্তি এই জায়গাটা উঁচু হইতে কত লাগতেছে? 1.3। আর বাদ বাকিটা কি হয়ে যাবে? 5 হইতেছে। উপরে 5 হইতেছে। বুঝতে পারছেন? জেনারেল ডায়োড ঠিক এভাবেই কাজ করে। জেনারেল ডায়োডের যে জেনারেল ভোল্টেজটা থাকবে ওই ভোল্টেজটা জেনারেল ডায়োডে রেখে দিবে আর বাকি ভোল্টেজটা সে ছেড়ে দিবে। 5 ভোল্টেজ কি আমরা তো জানি যে ডায়োডের যে পাশে তার কাটা ওই পাশে নেগেটিভ। 5 ভোল্টেজ কি নেগেটিভ? এটাই তো বললাম 5 ভোল্টেজ ঢুকতেছে না, কত আসতেছে দুইকে ঢুকবে। এটাই তো বললাম যে সাধারণ ডায়োডের কাজ হলো সে কখনোই কারেন্ট আসতে দিবে না ক্যাথোড দিয়ে, কিন্তু জেনারেল ডায়োডের কাজ হলো জেনারেল যে ভোল্টেজটা আছে
ওই ভোল্টেজের অতিরিক্ত ভোল্টেজ যখন হয়ে যায় তখন অতিরিক্ত ভোল্টেজটাকে আসতে দেয়, বাকি ভোল্টেজটা সে আসতে দিবে না। বুঝতে পারছেন? এটা বুঝবেন আর পরে। এখন ধরেন খেয়াল করেন, অধিকাংশ টেকনিশিয়ান করে কি, যখন ফেক চার্জিং আসে, ফোন চার্জ শো করতেছে কিন্তু বা চার্জ হয় না, তখন ওনারা একটা জেনারেটর ব্যবহার করে। কালকে জানি কে জানি দেখাইছিল, এই চার্জিং পোর্ট থেকে নিয়ে চার্জিং এই ব্যাটারি কানেক্টর একটা জয়েন দিয়ে দেয়। ঠিক আছে, দেখেন খেয়াল করেন, এটা খেয়াল করলে এখন বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। কালো সাইডটা এই পাশে দেন না, কালো সাইডটা এই পাশে দেন না, কালো সাইড ব্যাটারি কানেক্টরের দিকে দেন না। পজিটিভ তো আর ইয়ে হবে না। না না, ওই যখন জয়েন করেন তখন কি করেন? চার্জিং করে যখন জয়েন করেছেন তখন যে সাইডে কোনো চিহ্ন নেই, এটা যদি চার্জিং করে সাথে আর যে সাইডে চিহ্ন সাথে ব্যাটারি কানেক্ট করে, আর যখন আমরা প্যারালাল কানেকশন করি তখন ব্যাটারি উল্টো। ব্যাটারি কানেক্টর তো ওইখানে পজিটিভ নেগেটিভ আছে না, তাহলে যেটা না শুনে যাই হোক, উনি যে বেব দিছে ওইভাবে তো ভোল্টেজ যাবে, ওইভাবে সরাসরি 5 ভোল্ট ঢুকবে। 40 মিনিট চার্জ দিলে বুঝলাম কিছু কম ঢুকছে 4.2 একটু কিছু কম হলো। আর যদি আপনি উল্টায় দেন তাহলে ওই জেনার ডায়োডের অতিরিক্ত হওয়ার পরে যাবে, এর আগে যাবে না। বুঝতে পারছেন? ধরেন এটা হচ্ছে ব্যাটারি কারেন্ট, এখান থেকে যখন ভোল্টেজটা দিলেন, ঠিক আছে, এটা যখন ভোল্টেজটা যখন এদিকে দিবেন 5 ভোল্টেজ কত দিবেন? 5 ভোল্ট। তো ব্যাটারি কারেন্টের দরকার কত? 3.7। তো 3.7 ধরে বাদ বাকি আছে কত? এখানে 5 থেকে 3.7 আসতে 1.3 জেনারেটরের ভোল্টেজের ক্ষমতা ধারণ ক্ষমতার একটা 1.3 ধারণ ক্ষমতা জেনারেটর যদি এখানে বসান তখন আপনি এই পাশে সঠিক মানটা পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ যায়, এটি জেনারেটরের কাজ, এইভাবেই জেনারেটর প্রোটেকশন দেয়। বুঝতে পারছেন? আপনি এটা রিচার্জ করে দেখেন, ঠিক আছে? একটু কোনো ভোল্টেজ যায় না, যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, হয়তো যদি জেনারেটরের যদি ভোল্টেজ যদি সমান হয়ে যায়, যদি এই জেনারেটরের ভোল্টেজ 5 ভোল্টেজের হয়, 5 ভোল্টেজের যদি হয় তাহলে কিন্তু 1 ভোল্টেজে যাবে। বুঝতে পারছেন? ডাইরেক্টটা হবো কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। হ্যাঁ, ওটা তো আপনাকে ক্যালকুলেশন করে লাগাতে হবে। এই প্রবলেমটা একটু প্র্যাকটিক্যালি দেখাই দিবেন। আচ্ছা দেখাবো। আচ্ছা ধরেন এটা কি আর বোঝার দরকার আছে? এটা 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 আপনার যারা ড্রাইভের কাজটা এইখানে বোঝা দরকার নাই, মানে এই কাজটা করারই দরকার নাই। বুঝতে পারছেন? ওই যে ফ্যাট চার্জিং আসলে সব চার্জিং আইসিটা উঠাই দিবেন, আরেকটা নতুন লাগাই দেবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। ফ্যাট চার্জিংয়ের সমস্যা চার্জিং আইসি দিকেই হয় বেশি। আচ্ছা এরপরে এটা কীভাবে প্রোটেকশন দেয় এটা দেখেন। রিচার্জ তো খেয়াল করেন, এই জেনারেল ডায়োড যখন আপনি এইভাবে কানেকশন করবেন, কানেকশন করার পরে যখন এখানে 5 ভোল্ট আছে, কত? 5 এদিক দিয়ে 5 ভোল্ট যাচ্ছে ওবিপি আইসি পাশে। যখন এখানে চার্জার থেকে ভোল্টেজ বেশি চলে আসবে, এখন যে 5 ভোল্ট যাচ্ছে কিন্তু এটা কিন্তু ভেদ করে এই পাশে আসবে না, কারণ এই জেনারেল ডায়োডের ধারণ ক্ষমতা হলো কত? 5 ভোল্টেজ। কত? 5 ভোল্টেজ থাকবে। তো এদিকে যতক্ষণ এখানে 5 ভোল্টেজ যাবে এদিক দিয়ে আসবে, কিন্তু গেটটা খুলবে না, আবার এদিকেই চলে যাবে, এদিকে রাখবে। যখন অতিরিক্ত ভোল্টেজ 7 ভোল্টেজ চলে আসবে তখন এটা গেট খুলে যাবে, ঠিকই যাবে। বাদ বাকি বেশি যে ভোল্টেজটা 2 ভোল্টেজ বেশি হয়ে গেছে না, ওইটাই গেটটা খুলে এদিকে চলে আসবে। হ্যাঁ এটা তো ওই যে চার্জ আপনার যেভাবে কানেকশন করে ওইভাবে পড়বে, কিন্তু এইভাবে পড়বে না, এটা সে ওভার ভোল্টেজ প্রোটেকশন দিতেছে। জেনারেটর দুইটা কাজ না, এটা সে কি করতেছে? ওভার ভোল্টেজ প্রোটেকশন দিতেছে। তার ধারণ ক্ষমতা হলো 5 ভোল্টেজ। গেটটা খুলতে হলে 5 ভোল্টেজে 1 ভোল্টেজে বেশি দিতে হবে।
যেটা বেশি হবে ওইটাই বেরিয়ে আসবে, বাদ বাকি 5 ভোল্টেজটা ওখানে আটকে থাকবে। দেখালাম না দেওয়ালের মতো, তো ওটা আটকে থাকবে। তো যখন এই 5 ভোল্টেজের থেকে 7 ভোল্টেজ 2 ভোল্টেজ বেশি হয়ে গেল, তখন এই 2 ভোল্টেজটাই সে বাড়তিটাকে ওভার ভোল্টেজটাকে সে তার ভিতর দিয়ে গ্রাউন্ড করে দিবে, আর বাদ বাকি 5 ভোল্টেজটা সাপ্লাই দেবে। বুঝতে পারছেন? কাইন্ডলি এই প্রসেসটা আবার একটু বলুন। বিষয়টা হলো জেনারেল ডায়োড তার একটা ধারণ ক্ষমতা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই ডায়োডে তার প্রত্যেকটা জেনারেল ডায়োডে গায়ে লেখা থাকে তার মান কত, তার ধারণ ক্ষমতা কত। তো এটার ধারণ ক্ষমতা হলো 5 ভোল্টেজ। কত? 5 ভোল্টেজ। তো এই দিক দিয়ে 5 ভোল্টেজ সারাদিন দিলেও এই 5 ভোল্টেজটাকে সে এইদিকে পাঠাবে না। যেমন বলছিলাম যে একটা দেওয়াল, এখানে আপনি পানি ঢাললেন, এদিক দিয়ে বের হবে, যতক্ষণ পানিটা এইটার টপকানোর আগ পর্যন্ত সে পানিটা দিতে বের হবে না। বের হবে না। পানিটা এই পর্যন্ত থাকলেও বের হবে না, এর উপরে আসতে হবে। যতটুকু উপরে আসবে ততটুকুই এদিক দিয়ে চলে আসবে, বাকিটা ওখানে কি থাকবে? আটকায় থাকবে। ঠিক এই 5 ভোল্টেজটা এখানে যতই 5 ভোল্টেজ জ্বালেন, এখানে 5 ভোল্টেজ এই পাশে আসবে না, আটকায় থাকবে। যখন এই 5 ভোল্টেজ থেকে একটু বেশি চলে আসবে, 1 ভোল্টেজ হোক অথবা 2 ভোল্টেজ হোক, যখন একটু বেশি হয়ে যাবে তো বেশিটাই এদিক দিয়ে বের হয়ে যাবে। তো ওই আমার যেটা প্রয়োজন ওইটাই কি সামনের দিকে চলে যাবে, 5 ভোল্টেজ জায়গায় 5 ভোল্টেজই থাকে। বুঝতে পারছেন? তাও যদি বুঝতে একটু অসুবিধা হয়, যেহেতু প্রাথমিক হতেই পারে, একটু কষ্ট লাগতে পারে, হ্যাঁ, মাথা না ধরতে পারে, রিচার্জ করবেন। কী করবেন? রিচার্জ করবেন। যেটা দেবেন ওটাই দিয়েছি, জেনারেটর একটা কাজ হয়ে গেছে। এরপরে কি মুসফেটের কাজ হলো ভোল্টেজ সুইচিং করা। কালকে সার্কিটটা তো যদি বুঝে থাকেন তাহলে মুসফেটের কাজ অলরেডি বুঝেই গেছেন, ঠিক আছে? একটা থাকে সোর্স, আরেকটা থাকে ড্রেন, আরেকটা থাকে কি গেট, ঠিক আছে? তো এখানে অলরেডি ভোল্টেজ থাকে সবসময়। তো এই ভোল্টেজটাকে ড্রপ করার জন্য, এদিক দিয়ে আসার জন্য এখানে একটা ভোল্টেজের প্রয়োজন হয়, সিগন্যালের প্রয়োজন হয়। সিপিইউ যখন এখানে সিগন্যাল দেয় তখন এই ভোল্টেজটা এই পাশে পাস হয়। বুঝতে পারছেন? এটাই মূলত কাজ। আরেকবার বলবো, মুসফেট এই যে সোর্স যেখানে, এখানে কিন্তু সবসময় একটা ভোল্টেজ থাকে, তখন 2.8। এখানে আমার প্রয়োজন কত? 1.8। এখন এই ভোল্টেজটা এই দিকটা ড্রপ হবে না যতক্ষণ না সিপিইউ সিগন্যাল দিবে। বুঝতে পারছেন? যখনই সিপিইউ সিগন্যাল দিবে, তার মানে বললাম যে এটা একটা সিগন্যাল লাইনের সিপিইউ, মানে সিগন্যাল সব সময় বেশিরভাগ সিগন্যাল সিপিইউ থেকে আসে। বুঝতে পারছেন? আর ভোল্টেজ সবসময় দেয় কে? পাওয়ার আইসি। তো যখনই সিগন্যাল দিবে সিপিইউ, তখনই এখানে একটা চ্যানেল তৈরি হয়। কি তৈরি হয়? এখানে একটা চ্যানেল তৈরি হয়, আর এই ভোল্টেজটা তখন এই চ্যানেল দিয়ে এদিক দিয়ে বের হয়। যতটুকু পারমিশন দিবে যতটুকু অতটুকুই যাবে। হ্যাঁ, এখানে ভোল্টেজ যত বৃদ্ধি করবেন এখানে তত ভোল্টেজ বাড়বে, আর এখানে যত ভোল্টেজ কমাবেন এখানেও ভোল্টেজ কমে যাবে। বুঝতে পারছেন? এলডিও, বুঝতে পারছেন? এলডিওর কাজ আর মুসফেটের কাজ একই। বুঝতে পারছেন? মুসফেট হলো ভোল্টেজকে সুইচিং করে, এটা হলো স্থির ভোল্টেজ সাপ্লাই দেয়। এখানে অতিরিক্ত ভোল্টেজ থাকলে এখানে কিছু ড্রপ করে দেয়। কি করে দেয়? যদি কখন এখানে বেশি আসে, বেশিটাকে গ্রাউন্ড করে দেয়। বুঝতে পারছেন? তার এনেবল, এনেবল মানে হলো এই এনেবল আর সিগন্যাল একই কথা।
বুঝতে পারছেন? এই এনেবলটাও সিপিইউ থেকে আসে। কোথা থেকে আসে? এই এনেবল যতক্ষণ সিগন্যাল না দিবে ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজটা দিকে ড্রপ হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এই এলডিওটা ডেড সলিউশন যখন আমরা বুঝাইছি তখন এক্সটার্নাল বাক কমান্ড আইসি থেকে একটা লাইন বের হয়েছে BA12 সিপিইউ তে গেছে না? কি হয়ে গেছিল? এলডি হয়ে গেছিল। ওই এলডি এর পাওয়ারটা জানেন? ওই সিপিইউ তে যেটা গেছে ওটা পাওয়ারটা 6টা। কয়টা? 6টা। বুঝতে পারছেন? বুঝেন নাই? আগে দুই ট্র্যাক কি করে স্যার? साइड पाए में पाए काम बाकी दुई पाएर काम ছিল দেখেন খেয়াল করেন এই হলো 6টা। বুঝতে পারছেন? জি স্যার। এখানে BA12 ঢুকলো। এদিক দিয়ে BA12 বের হবে। খেয়াল করেন এটা হলো শয়তানের লাল এটা হচ্ছে BA12 বল। বুঝতে পারছেন? আর ওই এলডিওটাকে রান করার জন্য বিপিএস ভোল্টেজ তৈরি হয়, প্রয়োজন হয়। ওই বিপিএস রাজি হ্যাঁ, আশা আমি 3.7 এর একটা ভোল্টেজ প্রয়োজন হয়। বুঝতে পারছেন? আরেকটা থাকে গ্রাউন্ড, আরেকটা হলো আউট। এটা যদি হইছে এটা আউট হইছে আর তাকে রান করার জন্য জি স্যার। 3.7 ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছে। ঠিক আছে, গেল। এরপরে এইখান থেকে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি হবে। কি হবে? ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এই সব কিছু প্রোগ্রামিং গুলো এখানে লাইন ঠিক মতো আসছে কিনা এবং এই লাইনটা এই দিক দিয়ে এখানে আসবে কত? এখানে আসবে হলো 1.3। এখানে 3, এখানে ওই পাশে বের হবে একটু। ওই পাশে 3 একটু থাকে। বের হবে যে আমাদের সার্কিট যেটা দিছিল ওটাতে ছিল লো ভ্যালু 1.3 আর যেটা আরেকটা নিয়ে যেটা সিপিইউ তে গেছে ওইটার মান হচ্ছে 1.2। এটাই জি স্যার। এটাই ওইটা। এটাই হলো আমরা লো ইনডোর ভোল্টেজ। এর ভোল্টেজ 1.3 আর বের হবে হচ্ছে আমাদের এলডিও ভোল্টেজ এসি লেভেল 1.2। এদিকে খেয়াল করেন লো এন্ডের যে ভোল্টেজটা ওটা আমরা দেখাইছি এক্সটার্নাল কম্পারেটর আইসি থেকে বের হইছে। মূলত ওই লো এন্ডের যে কয়েলটা ওখান থেকেই এই ভোল্টেজটা আসছে। বুঝতে পারছেন? 1.3 এটা কিন্তু লো এন্ডের ভোল্টেজ আর বের হবে 1.2 দিয়ে। তো এই ভোল্টেজটা সিপিইউ তে গেছে। তো এই ভোল্টেজটা সঠিকভাবে আসতেছে কিনা এই আইসিটা আবার এটা মেজারমেন্ট করে সেটা খোঁজ খবর রাখে। কিভাবে? এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মাধ্যমে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই লাইনটা সেটা ফিডব্যাক নিছে। এটা এই পয়েন্ট নাম হবে ফিডব্যাক। হ্যাঁ, এই ফিডব্যাকে যখন 1.2 ভোল্টেজটা আসবে তখন এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ এদিকে আবার ফিডব্যাকে যাবে। এই নির্দিষ্ট ভোল্টেজটা যদি না যায়, বেশি হয় অথবা কম হয়ে যায় তখন ফোনটা রান হবে না, সমস্যা হয়েছে। বুঝতে পারছেন? এটাই হলো ভোল্টেজ ডিভাইডার সার্কিটের কাজ। 5 নাম্বার বল সার্কিট 5 নাম্বার বলের কাজ এটা কোনো কাজ নেই। এটা এনসি। দেখা যায় না দেখা যায়। বুঝতে পারছেন? এই সার্কিটগুলো অনেক গভীরের একটা বিষয়। বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য আমরা আগে বলি নাই, জাস্ট রাস্তাটা চিনিয়ে দিলাম, হালকা ধারণা দিয়ে দিলাম। এগুলো রিচার্জ করবেন, দেখবেন পাওয়া যাবে। আর খুব কঠিন যে তাও না, একটু খেয়াল করলে ভালো করে যদি রিচার্জ করেন বারবার দেখেন তাহলে হয়ে যাবে।
এটার মধ্যে যে এক্সটার্নাল বাস কনভার্টার আইসি থাকে না ওটা তো হচ্ছে পাওয়ার এসির একটা অংশ। এরপর হচ্ছে কি ক্রিস্টাল। ক্রিস্টাল কটা পা থাকে? চারটা থাকে না? একটা থাকে গ্রাউন্ড, বুঝতে পারছেন? আরেকটা থাকে ভোল্টেজ 1.8 ভোল্টেজ পাইবেন। আর বাদ বাকি দুইটা এগুলো ফ্রিকোয়েন্সি তৈরি হয়। এখানে ভোল্টেজ গ্রাউন্ড পাওয়ার পরে তার ভিতরে একটা দুইটাই গ্রাউন্ড পাইছে আর দুইটাই 1.8 পাইছেন, আরেকটা ফ্রিকোয়েন্সি তৈরি পাইছেন। ওই যে গ্রাউন্ড হ্যাঁ শুনেন, ভোল্টেজ একটা ভিতরে পাইবেন, ভোল্টেজ 1.8 ভোল্টেজ এক পায়ের ভিতরে পাইবেন, বুঝতে পারছেন? আর হতে পারে দুই পা গ্রাউন্ড, আরেক পা দিয়ে ফ্রিকোয়েন্সি তৈরি হয়। কি তৈরি হয়? ফ্রিকোয়েন্সি তৈরি হয়। ফ্রিকোয়েন্সি বিষয়টা আসলে কি? ফ্রিকোয়েন্সি বিষয়টা হলো না, ফ্রিকোয়েন্সি যেখানে বের হবে দিয়ে কিছু পাইবেন। ওখানে যদি ভাবতে চান, ওটা একটা আলাদা মেশিন আছে, হার্টবিটের মতো কাজ করে। হার্টস, ও হ্যাঁ হার্টস। এই হার্টসটা যখন আপনি ওখানে ধরবেন তখন এই হার্টসটা শো করবে, তখন বুঝতে পারবে যে এই ক্রিস্টালটা ভালো আছে। এই মেশিনটার দাম প্রায় 1 লাখের। হ্যাঁ জিআরবি ফ্রিকোয়েন্সি তৈরি হলে হার্টবিট শুরু করে। এক্সটার্নাল মাধ্যমে ফ্রিকোয়েন্সি তৈরি হয় লাইন সরবরাহ দিয়ে দেবে। হ্যাঁ প্রতিটা জায়গায় আলাদা, ঠিক আছে? আবার এই দুটোটা লাইনে যাবে কোথায়? পাওয়ার এসি দিই, বুঝতে পারছেন? তো এই ফ্রিকোয়েন্সিটা কাজ করতেছে কিনা, ক্রিস্টাল ভালো আছে কিনা, এটা মাল্টিমিটার দ্বারা বোঝা সম্ভব না। এটা ওই হার্টস মেশিন লাগে, বুঝতে পারছেন? ওটা যখন ধরবেন তখন আপনার দেখাবে যে ফ্রিকোয়েন্সি তৈরি করছে কিনা। এটা বাংলাদেশে আছে অনেক জায়গায়, ঠিক আছে? ওটার দাম অনেক, প্রায় লাখের উপরে। তো এই হলো আমাদের ক্রিস্টালের আচ্ছা। ওই ডায়াগ্রামের পাসওয়ার্ডগুলোকে মুছে দিচ্ছি, এটার পাসওয়ার্ডগুলো এখন পাওয়া যায় না। কারণ আমাদের তো হচ্ছে যে ইউজ করতে পারে না, অত ওখানে বসে সমস্যা না, পাসওয়ার্ডটা রিমুভ করুন, অন্য জায়গায় টিপে টিপে করুন। প্রয়োজন এমনি বের হয়ে যাবো। সিসি ক্যামেরা চেক করে একটা মারা দিলে ঠিক আছে আপনার কিন্তু মারা গেছে এই হচ্ছে কাম ওদিকে কলেক্ট বেশি বেশি এটা কা বলে ওই এটা কা এই যে পুরো হতে তার শেষ না হ্যালো, আমরা এখন ক্লাসে এটা লাগে না ভালো লাগে আচ্ছা একটু খেয়াল করেন, সিম তো আমরা বুঝেছিলাম না? জি সিম কালকে বুঝেছিলাম না? ডিট্রোট সেকশন, ঠিক আছে? নো সিম চিহ্ন আসলে কি করণীয়? সিম নো সিম চিহ্ন আসলে হয় সিম ট্রে দ্বারা, বুঝতে পারছেন? কালকে যে সার্কিটটা দেখেছিলাম যদি মনে থাকে তাহলে কিন্তু সহজে এটা ফাইন্ড আউট করতে পারবেন। 1 নাম্বার সিম চেক দিবেন, যদি নো সিম এরকম কোনো ঝামেলা নিয়ে আসে তাহলে আগে নতুন একটা সিম অথবা রানিং একটা সিম, ভালো একটা সিম ঢুকাবেন। তারপরে যদি আসে তাহলে বুঝতে হবে যে সিম ভালো বা অন্য কোনো সমস্যা আছে। হ্যাঁ, তারপরে দেখবেন সিম ট্রে, কালকে দেখাছিলাম আপনি যে সিম ট্রের শেষে একটা দুইটা পিন থাকে একদাস করা, সিম ট্রে ঢুকানোর পরে দুইটা আলাদা হয়ে যায়। ওইগুলো যদি গ্রাউন্ড মিসিং হয় অথবা ওইগুলো যদি কাজ না করে তাহলে কিন্তু আপনার নো সিম চলে আসবে, বুঝতে পারছেন? দুইটা এরকম লক থাকবে, সিমটা ঢুকানোর সাথে এতে লকটা ছেড়ে দেয়। এই লকটা যদি না ছাড়ে বা ওখানে যদি ভোল্টেজ না, ওখানে ভোল্টেজ পাবেন 1.8, একটা গ্রাউন্ড থাকবে আর একটা পজিটিভ লাইন থাকবে। পজিটিভ যেটা ভিতরে বাইরের পিনটা এই পাশেরটা, এটা কিন্তু পজিটিভ, এখানে 1.8 ভোল্টেজ পাবে। ওটা যদি ভোল্টেজ না পান তারপরে ওই লাইনটা কই গেছে দেখে আপনার কাজ করবে। হ্যাঁ আমি দেখাইতে পারতাম না, এখন দেখাতাম, কিন্তু এই যে ডায়াগ্রামটা নাই। ল্যাপটপটা নিয়ে আসেন, ল্যাপটপ নিয়ে আসেন। স্যারে বলেন যে ল্যাপটপ দিতে বলছে। সিম ট্রে, এরপর হচ্ছে সিম বেস।